হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আলোচনা করব ফাউন্ডেশন জিকে ক্লাসের 8 নম্বর সেট নিয়ে। আজকে রক্ত সংবহন তন্ত্র অর্থাৎ ব্লাড সার্কুলেটরি সিস্টেমের উপরে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আলোচনা করব। সায়েন্সের উপরে আমি এই 5টা ভিডিও অলরেডি দিয়ে দিয়েছি, আর আজকে সেটটাও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। যারা সামনের এই ক্লার্কশিপ, মিসলেনিয়াস, ডাব্লিউবিসিএস বা ডাব্লিউবিপি, কেপি যারা পরীক্ষা দিতে চাও, যদি পাশ করতে হয় এরকম ভাবেই তোমাদেরকে প্রিপারেশনটা চালিয়ে যেতে হবে। এবং জিওগ্রাফির উপরে 2টো সেট দিয়েছি। সমস্ত চ্যাপ্টারের উপরে এভাবে আমি প্রত্যেক দিন একটি করে ভিডিও দিতে থাকবো, তোমাদের এক্সামের জন্য খুবই হেল্পফুল হবে। তাহলে শুরু করছি। আজকের প্রথম কি পয়েন্ট আছে সেটা দেখে নাও। সংবহন পদ্ধতিতে বহুকোষী জীবের প্রতিটি সজীব কোষে খাদ্যবস্তু, অক্সিজেন, হরমোন ও ভিটামিন প্রেরিত হয়। এর মানে হলো সংবহন একটি পদ্ধতি যার মাধ্যমে বহুকোষী জীবের প্রতিটি সজীব কোষে এই যে খাদ্যবস্তু, অক্সিজেন, হরমোন ও ভিটামিন প্রেরণ করা হয়। উদ্ভিদ ও নিম্ন শ্রেণীর প্রাণীর ক্ষেত্রে জলের মাধ্যমে সংবহন ঘটে। উদ্ভিদ ও নিম্ন শ্রেণীর প্রাণীর জন্য সংবহনের মাধ্যম হচ্ছে জল। উচ্চ শ্রেণীর প্রাণীর ক্ষেত্রে রক্ত ও লসিকার মাধ্যমে সংবহন হয়। উদ্ভিদ সংবহন সম্পর্কিত কি কি পরীক্ষায় জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে সেগুলো দেখে নাও। উদ্ভিদের সংবহন কলার নাম হলো জাইলেম ও ফ্লোয়েম। জাইলেম ও ফ্লোয়েম জটিল স্থায়ী কলা। এই পয়েন্টগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটা এক্সামের জন্য। কোনো পয়েন্ট কিন্তু তোমরা বাদ দেবে না যে এগুলো এক্সট্রা তাই আমি পড়বো না, সেরকম ভাবনা কিন্তু মাথা থেকে বের করে দাও। কারণ এখন কম্পিটিশনের লেভেল খুবই হাই, তাই প্রত্যেকটি প্রশ্নই তোমাদেরকে রেডি করে নিতে হবে এবং বেসটাকে ভালো করতে হবে, যাতে সমস্ত পরীক্ষার জন্য তোমরা নিজেদেরকে প্রিপেয়ার করে রাখতে পারো। পরের পয়েন্ট হচ্ছে জাইলেম কলা। উদ্ভিদের তো একটি সংবহনের দুটি মাধ্যম পড়লাম, জাইলেম ও ফ্লোয়েম। জাইলেম কলা সম্পর্কে কি কি জানতে হবে? জাইলেম কলার মাধ্যমে জল মাটিতে পৌঁছায়। জল মাটিতে পৌঁছায়, মাটি থেকে পাতায় পৌঁছায় জাইলেম কলার মাধ্যমে। জাইলেম কলার উপাদান কি কি আছে? ট্রাকিড, ট্র্যাকিয়া, জাইলেম তন্তু, জাইলেম প্যারেনকাইমা। এর মধ্যে থেকে একমাত্র সজীব হচ্ছে জাইলেম প্যারেনকাইমা। জাইলেম একটি জটিল ও মৃত সংবহন কলা। তাহলে বোঝা গেল যে যেহেতু এটা প্রত্যেকটি মৃত সংবহন কলা, তার মধ্যে থেকে একটি মাত্র রয়েছে জাইলেম প্যারেনকাইমা, যেটি সজীব। ফ্লোয়েম কলা। ফ্লোয়েম কলা সম্পর্কে কি কি জানতে হবে? ফ্লোয়েম কলার উপাদান হচ্ছে সিবনল, সঙ্গী কোষ, ফ্লোয়েম তন্তু, ফ্লোয়েম প্যারেনকাইমা। এটা যেহেতু প্রত্যেকটাই সজীব, তাই এর মধ্যে থেকে আমাদের মনে রাখতে হবে ফ্লোয়েম তন্তুকে। প্রত্যেকটির মধ্যে এটাই হচ্ছে ব্যতিক্রম, এটা মৃত। ফ্লোয়েম কলার মাধ্যমে খাদ্যরস সমস্ত অংশে ছড়িয়ে পড়ে। শরীরের সমস্ত অংশে বা উদ্ভিদের বিভিন্ন অঙ্গে ছড়িয়ে পড়ে খাদ্যরস এই ফ্লোয়েম কলার মাধ্যমে। তাহলে বোঝা গেল জাইলেম কলার মাধ্যমে জল মাটি থেকে, কেবলমাত্র জল মাটি থেকে পাতায় পৌঁছায় এবং ফ্লোয়েম কলার মাধ্যমে খাদ্যরস সমস্ত অংশে ছড়িয়ে পড়ে। এবার দেখো বাষ্পমোচন। এর থেকে পরীক্ষায় প্রশ্ন আসে, সেটা জেনে রাখতে হবে। উদ্ভিদ প্রয়োজনের অতিরিক্ত জল শরীর থেকে বের করে দেয় বাষ্পমোচনের মাধ্যমে। বাষ্পমোচনের পরিমাণ বেশি হয় পাতার আকার যদি বৃহৎ আকারের হয়, তাহলে বাষ্পমোচনের পরিমাণ বেশি হয়। বাষ্পমোচন প্রতিরোধী অ্যাসিডের নাম কি? অ্যাবসেসিক অ্যাসিড বাষ্পমোচন প্রতিরোধী অ্যাসিড। বাষ্পমোচন কয় প্রকার? 3 প্রকার বাষ্পমোচন আছে: পত্ররন্ধ্রীয়, কিউটিকল ও লেন্টিসেল। যাতে তোমরা সামনের পরীক্ষাটি ভালো করে প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিতে পারো, তার জন্য খুবই শর্ট প্রসেসে আমি খুব সুন্দর করে তোমাদের জন্য এরকম ভাবে পয়েন্ট করে নোটস বানাচ্ছি। তোমরা যদি মনে করো যে এইরকম ভাবে ক্লাস করেই তোমরা প্রিপেয়ার্ড হয়ে যাবে, তো খুবই ভালো, তোমরা খাতায় নোট ডাউন করে করে করতে পারো। নতুবা যারা চাইছো যে এরকম পিডিএফ হলে তো খুবই ভালো হয়, তারা অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলে লিংক দেওয়া আছে, সেখানে তোমরা যোগাযোগ করবে।
তাহলে আমি যে চ্যাপ্টার ওয়াইজ এবং সাবজেক্ট ওয়াইজ একটি ক্লাস গ্রুপের মাধ্যমে শুরু করেছি, সেখানে তোমরা জয়েন করতে পারবে পার মান্থ একটা অ্যামাউন্ট দিয়ে। তাহলে সেটা তোমরা সেখান থেকে জেনে নেবে। এবারে দেখো প্রাণী সংবহন, চলে গেল উদ্ভিদ সংবহন, এবার হবে প্রাণী সংবহন। প্রাণীর সংবহনের প্রধান মাধ্যম হচ্ছে রক্তবাহ ও লসিকাবাহ। মানুষের রক্ত সংবহন তন্ত্রের উপাদানগুলি কি কি? হৃৎপিণ্ড, শিরা, ধমনী, রক্তজালক ও রক্ত। তাহলে মেন যে পয়েন্টটা আমাদের বোঝা গেল যে রক্ত সংবহন তন্ত্র থেকে আমাদের কি কি টপিক এক্স্যাক্টলি পড়তে হবে, এর উপাদানগুলো থেকেই তোমাদের মেন প্রশ্নগুলো আসবে। হৃৎপিণ্ড, শিরা, ধমনী, রক্তজালক, রক্ত, এই পাঁচটি যে উপাদান রয়েছে সেটা থেকে এবার দেখে নেওয়া যাক বিভিন্ন প্রশ্নগুলি। প্রথমে আসি রক্ত। মানুষের স্বাভাবিক রক্ত কি প্রকৃতির হয়? অ্যাসিড জাতীয় না ক্ষারীয়? এটা হবে অ্যাসিড বা অম্ল প্রকৃতির, এটা না, এটা হবে ক্ষারীয় প্রকৃতির। আর এর পিএইচ ভ্যালু কত আছে? পিএইচ ভ্যালু হচ্ছে 7.4। এটা কিন্তু একটা স্ট্যাটিক জিকে হিসাবে খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট। পিএইচ ভ্যালু, পিএইচ ভ্যালু গুলো তোমরা প্রত্যেকটা পিএইচ ভ্যালু মুখস্থ করে রাখবে। বিজ্ঞানী ল্যান্ডস্টেইনার রক্তের গ্রুপ আবিষ্কার করেন। রক্তের গ্রুপ আবিষ্কার করেন বিজ্ঞানী ল্যান্ডস্টেইনার। রক্ত একটি বিশেষ ধরনের তরল যোজক কলা, এটা বলা হয়নি তরল, এটা তোমরা একটু লিখে নেবে, তরল যোজক কলা। রক্তরস বা প্লাজমা ও রক্তকোষ নিয়ে রক্ত গঠিত হয়। এরপরে আমাদের জেনে নিতে হবে রক্তরস কত শতাংশ থাকে। এটা থেকে এক্সামে প্রশ্ন করা হয়। রক্তরস থাকে 55% এবং রক্তকণিকা থাকে 45%। রক্তরসে কত পার্সেন্টেজ জল থাকে? 91 থেকে 92%। রক্তকণিকার উৎসস্থল কি? রক্তকণিকার উৎসস্থল হচ্ছে লাল অস্থিমজ্জা। রক্তকণিকার ধ্বংসস্থান কি? রক্তকণিকার ধ্বংসস্থান যকৃৎ ও প্লীহা। রক্তের অজৈব উপাদানগুলি কি কি এবার দেখে নাও। সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, তামা, ম্যাগনেসিয়াম, ফসফরাস, সালফার, লোহা, আয়োডিন, দস্তা, ক্লোরিন, অ্যামোনিয়া, এগুলো রক্তের অজৈব উপাদান হিসেবে থাকে রক্তে। রক্তে থাকা নাইট্রোজেন ঘটিত জৈব পদার্থের নাম কি? ইউরিয়া, ইউরিক অ্যাসিড ও অ্যামিনো অ্যাসিড। রক্তে থাকা প্রোটিন জাতীয় উপাদানগুলি কি কি? সিরাম, অ্যালবুমিন, সিরাম, গ্লোবিউলিন, ফাইব্রিনোজেন, প্রথ্রম্বিন। এবার আমরা দেখে নিলাম রক্তে থাকা বিভিন্ন উপাদানগুলির নাম। এরপরে আসছে যে এই উপাদানগুলির কাজটা কি অ্যাকচুয়ালি, সেইগুলো থেকেই এক্সামে তোমাদেরকে জিজ্ঞেস করবে। এবার আরো কি কি আছে দেখো। জৈব বস্তু হিসাবে থাকে গ্লুকোজ, লিপিড, বিভিন্ন হরমোন, উৎসেচক, ভিটামিন, বিলিরুবিন ও ক্যারোটিন, এগুলো থাকে রক্তে। রক্তে অবস্থিত ফ্যাটের নাম কি? এই দুটো তোমাদের কিন্তু মনে রাখতে হবে, এটা এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। রক্তে অবস্থিত ফ্যাট হলো কোলেস্টেরল ও প্রশমিত ফ্যাট। রক্তের দুটি শ্বাসরঞ্জকের নাম কি? হিমোগ্লোবিন ও হিমোসায়ানিন। শ্বাসরঞ্জকের নাম হিমোগ্লোবিন। হিমোগ্লোবিনের কাজ কি? এটি বাফার হিসেবে রক্তের অম্লত্ব ও ক্ষারত্বের ভারসাম্য রক্ষায় সাহায্য করে। রক্তে যে অম্লত্ব ক্ষারত্বের যে ভারসাম্যটা বজায় রাখার দরকার পড়ে, সেটা কাজ করে হিমোগ্লোবিন। এর প্রধান খনিজ উপাদান কি? এর প্রধান খনিজ উপাদান হচ্ছে লোহা। এটি পিত্ত, মল, মূত্র ইত্যাদির বর্ণ গঠনে সাহায্য করে এই হিমোগ্লোবিন। এটি রক্তে অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইড গ্যাসকে পরিবহন করে। এটি কেঁচো, জোঁক ইত্যাদি অমেরুদণ্ডী প্রাণীর রক্তরসে ও মেরুদণ্ডী প্রাণীর রক্তকণিকায় অবস্থিত এই হিমোগ্লোবিন। রক্তের হিমোগ্লোবিন মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? হিমোগ্লোবিনোমিটার। খুবই গুরুত্বপূর্ণ এই পয়েন্টটি। রক্তের মোট গণনা করা হয়, কতটা রক্ত শরীরে রয়েছে সেটা গণনা করা হয় হিমোসাইটোমিটার যন্ত্রের সাহায্যে। এবার চলে আসছি হিমোসায়ানিন নিয়ে। হিমোসায়ানিনও এটি রক্তে অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইড গ্যাসকে পরিবহন করে। আর এর প্রধান খনিজ উপাদান হচ্ছে তামা। আমরা হিমোগ্লোবিনের ক্ষেত্রে পড়েছিলাম লোহা, হিমোসায়ানিন হচ্ছে তামা।
এটি চিংড়ি, কাঁকড়া, শামুক প্রভৃতি অমেরুদণ্ডী প্রাণীর রক্তরসের অবস্থিত শ্বাসরঞ্জক। রক্তকণিকা কয় প্রকার? রক্তকণিকা 3 প্রকার: লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা। লোহিত রক্তকণিকা, প্রথমে আসছে লোহিত রক্তকণিকা অর্থাৎ আরবিসি। এর পুরো নাম কি? আরবিসি এর পুরো নাম হচ্ছে রেড ব্লাড কর্পাসল। রক্তের লোহিত রক্তকণিকার কাজ কি? অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইড গ্যাসকে পরিবহন করা। লোহিত রক্তকণিকার আয়ু কতদিন? এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা খুব ভালো করে মাথায় ঢুকিয়ে নেবে। এটার আয়ু 120 দিন। পরিণত অবস্থায় মানুষের লোহিত কণিকা নিউক্লিয়াসবিহীন ও দ্বি অবতল হয়। লোহিত কণিকার সংখ্যা স্বাভাবিকের তুলনায় বৃদ্ধি পাওয়াকে কি বলা হয়? পলিসাইথিমিয়া। এটা একটি রোগের নাম। এটা যদি লোহিত কণিকার সংখ্যা স্বাভাবিকের তুলনায় বেড়ে যায় তাহলে এটি ঘটে। লোহিত কণিকার সংখ্যা স্বাভাবিকের তুলনায় কমে যাওয়াকে কি বলা হয়? অ্যানিমিয়া। লোহিত কণিকার অত্যধিক ধ্বংসজনিত কারণে তাহলে লোহিত কণিকার অত্যধিক ধ্বংসজনিত কারণে সিকেল সেল অ্যানিমিয়া হয়। অত্যধিক রক্তক্ষরণের কারণে দেহে যদি লোহার অভাব ঘটে তার জন্য যে রোগটি হয় সেটা হচ্ছে নর্মোসাইটিক অ্যানিমিয়া। তাহলে এই অ্যানিমিয়া গুলোর নাম তোমরা ভালো করে দেখে রাখবে কি কারণে কোনটি হয়। ভিটামিন B12 ও ফলিক অ্যাসিডের অভাবে পারনিসিয়াস অ্যামোনিয়া হয়। তাহলে এটিও একটি অ্যামোনিয়া, এটা ভিটামিন B12 ও ফলিক অ্যাসিডের অভাবে হয়। প্রতি ঘনমিমি রক্তে লোহিত কণিকার স্বাভাবিক পরিমাণ কত? 50 লক্ষ। শ্বেত রক্তকণিকা। শ্বেত রক্তকণিকা অর্থাৎ WBC এর পুরো নাম হচ্ছে হোয়াইট ব্লাড কর্পাসল। শ্বেত রক্তকণিকার কাজ কি? রোগ জীবাণুকে ধ্বংস করা। শ্বেত রক্তকণিকার আয়ু কতদিন? 1 থেকে 15 দিন পর্যন্ত থাকে। শ্বেত কণিকার সংখ্যা স্বাভাবিকের তুলনায় অত্যাধিক বেড়ে যাওয়াকে বলা হয় লিউকিমিয়া। শ্বেত কণিকার সংখ্যা স্বাভাবিকের তুলনায় অত্যাধিক কমে যাওয়াকে বলা হয় লিউকোসাইটিমিয়া। এই রোগগুলোর নাম কিন্তু ভালোভাবে পড়ে রাখতে হবে, এগুলো এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। রক্তে 5 প্রকারের শ্বেত কণিকা থাকে: নিউট্রোফিল, বেসোফিল, ইওসিনোফিল, মনোসাইট, লিম্ফোসাইট। এই প্রত্যেকটা যে 5 প্রকার শ্বেত কণিকা বললাম এদের কাজ কি সেগুলো যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো মনে রাখতে হবে। ইওসিনোফিল শ্বেত কণিকা অ্যালার্জি প্রতিরোধ করে। লিম্ফোসাইট অ্যান্টিবডি সৃষ্টি করে। বেসোফিল হেপারিন ক্ষরণের দ্বারা রক্তবাহের মধ্যে রক্ত জমাট বাঁধতে দেয় না। তাহলে রক্ত জমাট বাঁধতে বাধা দেয় হচ্ছে বেসোফিল। মনোসাইট ও নিউট্রোফিল দেহে প্রবিষ্ট রোগ জীবাণুকে ধ্বংস করে। মনোসাইট এটাও একটি শ্বেত রক্তকণিকা। প্রতি ঘন মিমি রক্তে শ্বেত কণিকার স্বাভাবিক পরিমাণ হচ্ছে 5000 থেকে 10,000 পর্যন্ত। নেক্সট পড়বো অনুচক্রিকা। অনুচক্রিকার কি ফাংশন আছে? অনুচক্রিকার কাজ হলো রক্ত তঞ্চনে সাহায্য করা। অনুচক্রিকার আয়ু 3 থেকে 10 দিন পর্যন্ত থাকে। আর অনুচক্রিকার সংখ্যা স্বাভাবিকের তুলনায় অত্যাধিক বেড়ে যাওয়াকে বলা হয় থ্রম্বোসাইটোসিস। অনুচক্রিকার সংখ্যা স্বাভাবিকের তুলনায় কমে যাওয়াকে বলা হয় পারপিউরা। প্রতি ঘন মিমি রক্তে অনুচক্রিকার স্বাভাবিক পরিমাণ 2.5 লাখ থেকে 5 লাখ মানে 2.5 লক্ষ থেকে 5 লক্ষ পর্যন্ত অনুচক্রিকার পরিমাণ থাকে। স্বাভাবিক রক্তচাপ কত? 120/80 মিমি হার্জ হচ্ছে স্বাভাবিক রক্তচাপ। রক্তচাপ মাপার যন্ত্রের নাম কি? স্পিগমোম্যানোমিটার। মানুষের শরীরে প্রায় 5 লিটার রক্ত থাকে। স্বাভাবিক হৃদস্পন্দন কত? মানবদেহের স্বাভাবিক হৃদস্পন্দন হচ্ছে প্রতি মিনিটে 72 বার। রক্তবাহের ভিতরে জমাট বাঁধে না হেপারিনের জন্য। রক্তবাহের ভিতরে রক্তের জমাট বাঁধার পদ্ধতিকে কি বলা হয়? খুবই গুরুত্বপূর্ণ, থ্রম্বোসিস বলা হয়। রক্তবাহের বাইরে রক্তের জমাট বাঁধার পদ্ধতি হলো রক্ত তঞ্চন বা হিমোস্টেসিস।
তাহলে রক্তবাহের ভিতরে রক্ত জমাট বাঁধার পদ্ধতি থ্রম্বোসিস, আর বাইরে হলে সেটাকে বলা হয় রক্ততঞ্চন বা হিমোস্টেসিস। রক্ততঞ্চনে সাহায্য করে কোন উৎসেচক? থ্রম্বোকাইনেজ। খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটি পয়েন্ট, কোনো পয়েন্ট কিন্তু ছাড়লে চলবে না, কারণ প্রত্যেকটি এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই চ্যাপ্টারটি, মোট কথা এই চ্যাপ্টারটি খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। রক্ততঞ্চনে সাহায্যকারী খনিজের নাম কি? খনিজ হচ্ছে ক্যালসিয়াম ও ভিটামিনের নাম কে? ভিটামিন কে। ফুসফুসীয় শিরায় অধিক অক্সিজেনযুক্ত রক্ত প্রবাহিত হয়, আর ফুসফুসীয় ধমনীতে অধিক কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত প্রবাহিত হয়। আরএইচ ফ্যাক্টর বা রক্তের গ্রুপ কে আবিষ্কার করেন? ল্যান্ডস্টেইনার। রক্তের গ্রুপ আবিষ্কার করেন ল্যান্ডস্টেইনার। এবি গ্রুপের রক্তে কোনো অ্যাগ্লুটিনিন থাকে না বলে একে সর্বজনীন গ্রহীতা বলা হয়। ও গ্রুপকে সর্বজনীন দাতা বলা হয়, মানে এই ও গ্রুপের যাদের রক্ত তারা প্রত্যেককে রক্ত দিতে পারবে, কারণ এই গ্রুপের মধ্যে অ্যাগ্লুটিনোজেন থাকে না। সংবহনে অংশগ্রহণকারী অঙ্গগুলি মিলিত হয়ে সংবহন তন্ত্র গঠন করে। এবার দেখা যাক রক্ত সংবহন তন্ত্রের উপাদানগুলি কি কি আছে। রক্ত, হৃৎপিণ্ড ও রক্তবাহ। এই রক্তবাহের আবার তিনটে ধাপ আছে: শিরা, ধমনী, জালক। মুক্ত সংবহন তন্ত্রের উপাদান কি কি? রক্ত, হিমোসিল, হৃৎপিণ্ড, শিরা, ধমনী। আরশোলার মুক্ত সংবহন তন্ত্র দেখা যায়। আর বদ্ধ সংবহন তন্ত্রের উপাদান কি কি আছে? রক্ত, শিরা, ধমনী, জালক, হৃৎপিণ্ড। বদ্ধ সংবহন তন্ত্র রয়েছে বা বদ্ধ সংবহন হয় মানুষের। সংবহন তন্ত্রহীন দুটি প্রাণীর নাম কি? হাইড্রা ও স্পঞ্জ। সংবহন তন্ত্র নেই। এবার দেখা যাক হৃৎপিণ্ড। আমরা রক্ত একটা পার্ট পড়েছিলাম, এবার হচ্ছে হৃৎপিণ্ড। সংবহন তন্ত্রে রক্তকে সচল রাখে কোন কোন অঙ্গটি? সেটা হচ্ছে হৃৎপিণ্ড। হৃৎপিণ্ডের আবরণীর নাম কি? পেরিকার্ডিয়াম। হৃৎপিণ্ডের সংকোচনকে কি বলা হয়? সিস্টোল। আর প্রসারণকে বলা হয় ডায়াস্টোল। ডান অলিন্দে, হৃৎপিণ্ডের ডান অলিন্দে পেসমেকার নোড অবস্থিত বা এস নোড যাকে বলা হয়, ডান অলিন্দে অবস্থান করে। একজন মানুষের হৃৎপিণ্ডের স্বাভাবিক ওজন কত? 280 থেকে 340 গ্রাম। মানুষের দেহে দ্বিচক্রী হৃৎপিণ্ড থাকে। তাহলে বোঝা যাচ্ছে যে কেমন কেমন ভাবে পরীক্ষা এক্সামে আসতে পারে। মানুষের হৃৎপিণ্ডে 4টি প্রকোষ্ঠ আছে। আরশোলার হৃৎপিণ্ডে কটি প্রকোষ্ঠ থাকে? 13টি। মাছের দেহে ভেনাস হৃৎপিণ্ড থাকে। তাহলে ভেনাস হৃৎপিণ্ড কার দেহে থাকে? মাছের দেহে। হৃৎপেশিকে কি বলা হয়? মায়োকার্ডিয়াম। এবার পড়বো রক্তবাহ। রক্তবাহর আমরা তিনটে ধাপ পড়েছিলাম: ধমনী, শিরা ও জালক। তেমনি প্রথম যে পার্টটা রয়েছে সেটা হচ্ছে ধমনী। ধমনী থেকে কি পড়তে হবে? ধমনী দ্বারা রক্তবাহের মাধ্যমে রক্ত হৃৎপিণ্ড থেকে দেহের বিভিন্ন অংশে পরিবাহিত হয়। রক্ত হৃৎপিণ্ড থেকে দেহের বিভিন্ন অংশ পরিবাহিত হয়। শিরা, শিরার দ্বারা রক্তবাহের মাধ্যমে দেহের বিভিন্ন অংশ থেকে রক্ত হৃৎপিণ্ডে আসে। শিরা দুই প্রকার: সিস্টেমিক শিরা ও পোর্টাল শিরা। মানব দেহের সবচেয়ে বড় লসিকা গ্রন্থির নাম কি? প্লীহা বা স্প্লিন হচ্ছে মানুষের সবচেয়ে বড় লসিকা গ্রন্থি। লসিকা কোষে কোষে পুষ্টিরস ও অক্সিজেনকে সরবরাহ করে। অ্যান্টিজেন রক্তে প্রতিরোধ ব্যবস্থা বা অ্যান্টিবডি সৃষ্টি করে। অ্যান্টিজেন, অ্যান্টিবডি অ্যান্টিজেনের বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলে। তাহলে বোঝা যাচ্ছে অ্যান্টিবডি আর অ্যান্টিজেনের মধ্যে ডিফারেন্সটা। অ্যান্টিবডিকে সৃষ্টি করে দেহে অ্যান্টিজেন প্রতিরোধ করার ক্ষমতাকে বলা হয় ইমিউনিটি। অনাক্রমতা কয় প্রকার? অনাক্রমতা হচ্ছে দুই প্রকার: জন্মগত ও অর্জিত। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে সবার প্রথমে নোটিফিকেশনগুলি পাওয়ার জন্য। এছাড়াও এই যে চ্যাপ্টারগুলো আমি করাচ্ছি সেগুলোর উপরে টেলিগ্রাম চ্যানেলে রাত 9টার সময়
বিভিন্ন কুইজ নেওয়া হয়, যারা কুইজ অ্যাটেম্প্ট করতে চাও তারা অবশ্যই জয়েন হয়ে যাবে। এছাড়াও ডাব্লিউবিপি, কেপি, ক্লার্কশিপ, মিসলেনিয়াসের জন্য আমি স্পেশাল ব্যাচ করাচ্ছি, সেখানে যদি জয়েন হতে চাও তাহলে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে আমাকে জানাবে, আমি তোমাদেরকে হেল্প করব কিভাবে এখানে জয়েন হতে হয়। শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।